হ্যালো এভরিওয়ান, এখন রাত প্রায় 12:30 বাজে। সিলেটের জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আপাতত 300 ফিটে আমার ভাইয়ের জন্য ওয়েট করব, উনিও রওনা দিচ্ছে একটু পরে। সো আমরা দুইজন আর কি দুইটা বাইকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসলে ঘটনা হয়েছে, ঢাকায় এত গরম এবং বৃষ্টির কোনো দেখাই নাই, এবং সিলেটে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সব মিলায়ে গত বছরও যাওয়ার প্ল্যান ছিল বৃষ্টির সময়, কিন্তু যাওয়া হয় নাই। বাট এইবার আর কি যাচ্ছি, খুব বেশি দিনের জন্য না, 2 দিন থাকবো জাফলংয়ে, তারপরে আবার ব্যাক করব। এখন আছি 300 ফিটে, এখানে কোথাও একটা দাঁড়াবো, আম্মার ভাইয়ের জন্য ওয়েট করব। সো ওনার আসল নাম হচ্ছে আম্মার ভাই। এখানে কি উনি আসছে নাকি আবার? ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হলো। সামনে আম্মার ভাই আছে, উনি রাস্তা চিনে, এই জন্য উনি সামনে, আমি ওনাকে ফলো করতেছি। তো এখন রাত এক্স্যাক্টলি 1:04 বাজে। আই গেস 7 ঘন্টা থেকে 7.5 ঘন্টা লাগবে জাফলং পৌঁছাইতে। বরাবরের মতো সমস্যা হচ্ছে, এবারও ঘুমায়ে বের হইতে পারি নাই। অফিস থেকে এসে কিছু জরুরি কাজ ছিল, সেগুলো শেষ করলাম, তারপরে রওনা দিতে হয়েছে। এই কারণে একটু হলেও টায়ার্ড। এখন বড়সড় ঘুম না পাইলেই হয়। ঘুম পাইলেও ঝামেলা হইতো না যদি এখন আরও কয়েকজন থাকতো সাথে। নর্মালি আমরা 4-5 জন একসাথে বের হই, তখন আর কি কোথাও একটা দাঁড়ায় 20 মিনিট ঘুমানো যায়। সো 2 জনে একটু প্যারা। আমি বুঝি না মানুষজন এইসব সুন্দর রাস্তা রেখে কেন হাইওয়েতে সিলেটে যায়। কি সুন্দর রাস্তা। সো বেসিক্যালি এই রোডটা সরাইল দিয়ে ঢুকছে, সরাইল দিয়ে ঢোকার পরে ডিরেক্ট হবিগঞ্জের সাথে কানেক্ট হয়েছে। সো আমরা হবিগঞ্জ হয়ে তারপরে হচ্ছে জাফলংয়ের দিকে যাওয়া শুরু করব। আমরা জাফলং যাওয়ার পথে কোনো একটা জায়গায় ব্রেক নিছি, এবং হাইওয়েতে না যে একটা অল্টারনেটিভ রাস্তা দিয়ে এখন হচ্ছে আমরা জাফলংয়ের দিকে যাচ্ছি, এবং রাস্তার মাঝখানে এই জায়গাটা খুবই সুন্দর। আমার ভাই ভালো রাস্তা পেয়ে যে টানা শুরু করছে, যতই সামনে আগাচ্ছি আকাশ ততই মেঘাচ্ছন্ন হচ্ছে। তো এটার জন্যই সিলেটে আসা মূলত। হোপফুলি জাফলং যাওয়ার পরে ঝড় বৃষ্টির দেখা পাবো, অনেকদিন ঝড় বৃষ্টি দেখি না। এক্সপেক্ট করতেছিলাম রাতে কোথাও একটা বৃষ্টি টিষ্টি পাবো, এখনও কোনো বৃষ্টির দেখা পাই নাই। বাট হোপফুলি সামনে মনে হচ্ছে বৃষ্টি থাকতে পারে। আমরা এখন নবীগঞ্জের দিকে আছি। হাত ছেড়ে দিয়ে চালাচ্ছে। জাফলং পৌঁছাইতে আরো প্রায় 110 কিলো, আই গেস আরো 2 ঘন্টার মতো লাগবে। বাট ভৈরবের পরে এই রোডটাতে ঢুকে খুবই ভালো হয়েছে। এখন খুব সম্ভবত আমরা সামনে হাইওয়েতে উঠে যাব। মেবি হ্যাঁ, শ্রীমঙ্গলের তো ওইদিকে। যাই হোক, এটা সিলেটের হাইওয়ে। এখন আমরা সিলেটের দিকে যাচ্ছি। ঢাকা সিলেট হাইওয়ে মানেই রাস্তার ভিতরে টিউমার থাকবে এক গাদা, আর বাইক লাফাইতে থাকবে।
ওয়েদারটা একদম মাখন। এই জায়গাটায় শীত করা শুরু করছে এবং এই জায়গাটাতে খুব ভালো বাতাস, এবং দূরে মেঘ দেখা যাচ্ছে। আমার মনে হয় একদম বর্ডার এরিয়াতে এখন বৃষ্টি হচ্ছে। অলরেডি এখন বাজে হচ্ছে অলমোস্ট 8টা, 10 মিনিট কম 8টা। আমরা স্টার্ট করছিলাম একদম 1টায়, অলরেডি 7 ঘন্টা হয়ে গেছে। জাফলং এর খুব কাছাকাছি চলে আসছি। মেবি আর 20-25 কিলো বাকি আছে। অলরেডি দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ক্যামেরাতে আসার কথা না, অনেক দূরে। অন্যরকম একটা ভাইব পাচ্ছি। অলমোস্ট 280 কিলোর মতো রাইড করা হয়ে গেছে। সো একটু অস্বস্তি লাগা শুরু হয়েছে একদম। ওইদিকে মনে হয় বৃষ্টি হচ্ছে, এই জন্য একদম এত ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট ওয়েদার একদম মাথা নষ্ট। একদম খুব কাছেই মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, কিন্তু খুব ভালোই দেখা যাচ্ছে আর কি। এবং অদ্ভুত একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে আছে, মেঘ এবং বৃষ্টি সব মিলায় খুবই অদ্ভুত। গতবার যখন আসছিলাম তখন ওয়েদার তো এরকম ছিল না, তখন বৃষ্টি একদমই ছিল না, এই কারণে পাহাড়গুলো তখন খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন মনে হচ্ছে যে পুরা মেঘে মেঘারণ্য, এবং এখান থেকেই ঝর্ণা দেখা যাচ্ছে কয়েকটা। জোস জোস। আমি একটু আস্তে ধীরে যাচ্ছি, আর আমার ভাই হচ্ছে খাড়াটান। এখন ওয়েদারটা এমন মনে হচ্ছে যে হয় না অনেক সময় যে ঝড় আসবে, ঝড় আসবে, তার আগে আকাশ কালো হয়ে যায়, ওইরকম একটা ওয়েদার। হ্যাঁ হ্যাঁ, একটু পরপরই ঝর্ণা আছে অনেকগুলো। হ্যাঁ, আমরা মেঘালয়ের আরো অনেক কাছে চলে আসছি। হোয়াট এ ভিউ! বড় বড় যত পাহাড় আছে সব নিয়ে নিছে, আর ছোট ছোট জাস্ট এমনি পাহাড় টিলাও ধরা যায় না, এগুলো বাংলাদেশে দিছে। তো একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে আসছি। এখানে পানি তো ফ্রেশই হওয়ার কথা। না রে ভাই, 2 দিন আগে অনেকগুলো ছিল। মানব সৃষ্ট ঝর্ণা। কি অবস্থা? কি সমস্যা? কি হ্যাঁ, সমস্যা কি?
তো আমরা এখন এমন একটা জায়গায় আছি যেটার পিছনে হচ্ছে মেঘালয়ের পাহাড়, একদম খুব কাছে। তো আমার খুব ইচ্ছা হচ্ছিল যে ওই পাশটাতে যাওয়ার জন্য। কনফিউশনে ছিলাম যে ওই পাশটা আসলে বাংলাদেশ নাকি ইন্ডিয়া। তো এখানে আবিদ রাজু আছে, আবিদ রাজু বললো যে এটা বাংলাদেশের ভিতরেই পড়ছে। সো আমরা এখন ওই জায়গাটাতেই যাব, জাস্ট একদম পাহাড়ের কাছে আর কি। তো ওই জায়গাটাতে এখান থেকে দেখতেই ভালো লাগতেছে, ওই জায়গায় গেলে আই গেস আরও ভালো লাগবে। সো দেখা যাক যাওয়া যায় নাকি। বাইকে যাওয়াটা আমার মনে হচ্ছে একটু ডিফিকাল্ট হবে, কোথাও হয়তো বাইক রেখে হেঁটেও যাওয়া লাগতে পারে আর কি। সো মোটামুটি কিছু বাসার ভিতর দিয়ে ভিতরে রাস্তা দিয়ে বাইক চালায় অনেকটা ভিতরে চলে আসছি, একদম ইন্ডিয়ার পাহাড়ের কাছে, একদম কাছে এটা। সো এর বেশি বাইক যাবে না, সো এই জন্য বাইকটা রেখে আমরা একটু সামনে হেঁটে যাচ্ছি। সেই জায়গায় অনেক কাদা আছে। মজার ব্যাপার হচ্ছে একদম পিছনেই বিশাল বড় একটা ঝর্ণা, এবং ওই ঝর্ণা থেকে সাউন্ড যে আসতেছে এটা এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে, এবং মোটামুটি খুব বড় সড়ো ঝর্ণা। সো ওই যে দূরের যে ঝর্ণা সেটার পানি এখানে চলে আসছে। অনেকদিন পরে লজ্জাপতি গাছ দেখতেছি, এবং লজ্জাপতি গাছের বিশেষত্ব হচ্ছে এটাকে টাচ করলেই গাছটা লজ্জা পেয়ে যাবে। এদিকে একটু জঙ্গলের মতো দেখতেছি। আই গেস আমরা এখন নোম্যান্স ল্যান্ডে আছি। ওই জায়গায় একটা ছোট একটা পাড়ার মতো দেখা যাচ্ছে। সো এখন একটা জঙ্গল টাইপ জায়গায় আছি, যেটা আই গেস ইন্ডিয়ার বর্ডারের একদম সাথে, নাকি আবার ভুল করে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে ঢুকে গেলাম, আল্লাহ জানে। এই জায়গাটা একটা বিশাল সাইলেন্স, কোনো মানুষ নাই, এবং দেখে মনে হচ্ছে অনেক পুরনো গাছ টাছ আছে। এবং এদিক দিয়ে পায়ে হেঁটে ভিতরে যাওয়ার রাস্তা আছে, বাট আই ডোন্ট থিঙ্ক যাওয়াটা উচিত হবে, কারণ জায়গাটা আসলেই একদম নিরিবিলি, আর আমি একা একদম, আর কেউ নাই। তো যাওয়াটা মোটেও উচিত হবে না। বাট আমার একদম একদম পিছনেই ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এখানে এসে কথা বলতে বলতে কাক হাগু করে দিস। সমস্যা নেই, যেটা বলতেছিলাম, আমার একদম পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, সো আই গেস 1 কিলো দূরে হবে কি না, হয়তো 1 কিলো দূরে হবে। 1 কিলো কিন্তু 1 কিলোর থেকে কমও হতে পারে, এতটুকু ডিস্টেন্সে ঝর্ণা দেখা যাচ্ছে, এবং ঝর্ণার সাউন্ড আমার কানে আসতেছে। Unbelievable. আমরা এখানে আরেকটা নদীর সামনে এসে আটকায় গেছি। দুইটা নদী অলরেডি পার হয়ে আসছি, বাট এই নদী পার হওয়া পসিবল কিনা এটা ট্রায়াল দিচ্ছে আবিদ রাজু। এই নদী মনে হচ্ছে না পার হওয়া যাবে, কিন্তু এখানকার ভিউ অ্যান্ড পরিবেশটা খুবই জোস।
ওই পাশেও বাংলাদেশ, কিন্তু ঘটনা হচ্ছে ওই ভিতর দিক দিয়ে একটা রোড গেছে, সেইটা মনে হয় বিছনাকান্দির দিকে চলে গেছে সোজাসুজি। সো ওই রোডে যেতে হলে আমাদেরকে নদী ক্রস করতেই হবে। সো এখন এদিক দিয়ে যাওয়া পসিবল হলো না, সামনে আরেকটু আগাবো। সো আগানোর পরে ওইদিকে যদি কোনো জায়গা পাই তাহলে ওই দিক দিয়ে আর কি চেষ্টা করতে হবে পার হওয়া যায় কিনা। বাট ব্যাপারটা হচ্ছে যে হাল ছাড়া যাবে না। সামনে আসলাম এই আশায় যে এখানে কোনো একটা জায়গায় পানি কম হবে, ওই দিক দিয়ে বাইক পার করব, কিন্তু সামনে যতই আগাচ্ছি পানি ততই বাড়তেছে এবং এই জায়গায় তো ভরপুর পানি। আপনারা কোথাও ঘুরতে আসলে যে সেই জায়গায় সবসময় ঝর্ণা থাকতে হবে বা পাহাড় থাকতে হবে বা সমুদ্র থাকতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনি যদি রিল্যাক্সের জন্য আসেন তাহলে এরকম একটা প্লেসও আপনার জন্য একটা বেস্ট প্লেস হতে পারে। কারণ এই জায়গাটা পাশে একপাশে নদী, এখান থেকেই খুব কাছে পাহাড় দেখা যাচ্ছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা নদীর পাড়টা খুবই সুন্দর, মানে লিটারালি এখানে বসে কয়েক ঘন্টা আপনি টাইম ইজিলি স্পেন্ড করতে পারবেন। কিন্তু ঘটনা হচ্ছে আমরা এখনও বাইক পার করবো কীভাবে এটা এখনও সর্ট আউট করতে পারি নাই। আমার মনে হয় না বাইক পার করা যাবে, কারণ সামনে যতই যাচ্ছি নদীর গভীরতা তত বাড়তেছে। আমাদের নদী পার হওয়ার অ্যাটেম্পট ফেইল। আমরা এখন আজির হাটের দিকে যাচ্ছি, ওই দিক দিয়ে নাকি বাইক পার করা যায়, দেখা যাক কী হয়। এই একটা জায়গা পাওয়া গেছে, এদিক দিয়ে মনে হয় বাইক পার করা যাবে। 3 নাম্বার নদী পার হয়ে আমরা আবার বিছনাকান্দির উদ্দেশ্যে পুরো উদ্যমে যাওয়া শুরু করছি এবং আই থিঙ্ক আমরা গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। খুবই রিস্কি একটা জায়গা, পড়লে অবস্থা শেষ, ভয়ানক অবস্থা। বাঁশগুলো এত নরম, মনে হচ্ছে যে কোনো টাইমে ভেঙে যাবে। আলহামদুলিল্লাহ পার হয়েছি। ফাইনালি অনেক ঝামেলার পরে, অনেক অ্যাডভেঞ্চারের পরে আমরা বিছনাকান্দিতে চলে আসছি। সো এই জায়গাটা যে এত নাইস এটা আগে জানতাম না, আমি এই ফার্স্ট হচ্ছে বিছনাকান্দিতে আসলাম। সো আসতে মোটামুটি 2 ঘন্টার মতো টাইম লাগছে। 2 ঘন্টা টাইম লাগা উচিত ছিল না, কারণ 3টা নদী মাঝখান দিয়ে পার হইতে হয়েছে এবং 3টাই খুব প্যারা দিছে আর কি। সো এখন ভালো লাগতেছে এবং সূর্যটা ডুবতেছে জাস্ট। এবং বাইকে যখন আসতেছিলাম তখন একদম পাহাড়ের মাথা দিয়ে সূর্যটা ডুবতেছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল আর কি। পানির স্রোত ভালোই আছে, আমার পা টেনে নিয়ে চলে যাচ্ছে, তো হাতে ক্যামেরা, এই জন্য একটু ভয় লাগতেছে। আমি পড়লে তো সমস্যা নাই, ক্যামেরা পড়লে ঝামেলা আর কি। এই জায়গাগুলোতে আসলে একটা জিনিস মনে হয় যে এই একটা দেশ আর একটা দেশের সাথে যে বাউন্ডারি, এই বাউন্ডারিটা কখনো থাকা উচিত ছিল না, পুরো পৃথিবীটাই একটা দেশ হওয়া উচিত ছিল। কিন্তু আফসোস, এটাই নিয়ম এবং আমাদেরকে এই নিয়মটা মেনে চলতে হবে, কিছু করার নাই। বাট হোপফুলি ইচ্ছা আছে একদিন এই পাশটাতে, মেঘালয়ের পাশটাতে বাইক নিয়ে ঢুকবো। বাইক নিয়ে ঢুকতে না পারলেও ওই পাশে যেয়ে বাইক চালাবো, এটা অনেক দিনের প্ল্যান এবং ইচ্ছা। হোপফুলি খুব সুন এই ড্রিমটাও ফুলফিল হবে। তো জীবনে যত ছোট ছোট ড্রিম আছে চেষ্টা করা উচিত সেগুলো যাতে ফুলফিল করা যায় আর কি। আবার সেই নদী পার হচ্ছি।